বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, দর্শক খুবই ভালো এবং একটা সুসংবাদ নিয়ে এসেছি। মন ভালো হয়ে যাবে যারা পুতিন কাকার ফ্যান ফলোয়ার আছেন, কারণ বাংলাদেশের চেহারা বদলে যাবে। আমাদের এই কাজগুলোতেই সহযোগিতা করার জন্য অলরেডি টিম মাঠে আছে। আগামী 2-1 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে পুতিন কাকার। টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? শুধু নতুন বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার নতুন নেতা হতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে দক্ষিণ এশিয়া তাদের একজন আঞ্চলিক নেতা পেল, দক্ষিণ এশিয়াকে পরিবর্তন করে দিবে। ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই আছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারে যে ভাই আমও গেল সালাও গেল কিভাবে? দেখেন, আমাদের যেটা দরকার ছিল, আমাদের কিছুটা ফাটল ধরেছিল, এখন সম্পূর্ণ জায়গাতে আসছে। এবং ভারতের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই। বলে রাখি, ভারত কখনোই বাংলাদেশে বন্ধু হবে না এবং বাংলাদেশকে কখনোই দাঁড়াতে দেবে না। কেননা তাদের কর্তৃত্ববাদী মনোভাব এই 16 বছরে তৈরি হয়েছে, সেটার থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। এবং ভারত বাংলাদেশকে কেন্দ্র করে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে। আমরা সে বীরের জাতি, একজন মরলে এখন 40 জন দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন যে এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ 4 থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে? খুব জোরে সোরেই জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই সরকার 2 বছরের জন্য থাকবে। তখন নয়াদিল্লির জন্য আরও একটি দুঃসংবাদ নিয়ে এলো চীন ও মিয়ানমার। ভারতের প্রতিবেশী এই দুই দেশ জোট বেঁধে তাদের ক্ষমতা বাড়ানোর চেষ্টায় নেমেছেন, আর এতে দু দেশেরই বড় স্বার্থ রয়েছে। নরেন্দ্র মোদী এবং ভারত উভয় কি বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে ভয় পাচ্ছে? তাহলে তারা কেন তাদের সাধারণ জনগণদের উস্কিয়ে এখন চুপ হয়ে যাচ্ছে? বাংলাদেশের পক্ষে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, অনেক দেশ কিন্তু বাংলাদেশকে ফুলফিল ভাবে সাপোর্ট করবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এটাকে তাহলে নরেন্দ্র মোদী ভালোভাবে বুঝিয়ে গিয়েছে এবং তারা পিছিয়ে যাচ্ছে, নাকি তারা ক্ষমা চাচ্ছে? শেখ হাসিনারও কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে প্রমাণ এবং বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারেন। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সে বীরের জাতি, একজন মরলে এখন 40 জন দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন যে আজকের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তিনি যা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সেই সতেজ জাতি, যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়ায়া যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। আমরা দেখেছিলাম একটা ভিডিও যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, পুলিশের আইজিপি কে দেখাচ্ছে, স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না, আরো 4 জন দাঁড়িয়ে যা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন 4 জন নয়, এখন 40 জন দাঁড়িয়ে যাবে। আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন আগস্টে 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, সেই ঐক্যের কোথাও কোনো ফাটল ধরে নাই। আজকের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যের ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে, একসাথে আছে, এতে কোনো ফাটল ধরে নাই। আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই, আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা 5ই আগস্ট থেকে যাত্রা করেছিলাম। সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে। সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে, তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে। তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ জাতি, যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়িয়ে যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে। এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই, আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই। ডায়ালগ করছে, আমাদের বুকেও এগুলো টকবক করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরব। পাকিস্তানকে এই ফেসিবাদ আওয়ামী লীগ ভারতের দোসর বিভিন্ন সময় গালি দেয়। সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপর একটা ফুলের আঁচড় পড়বে, আমরা বাংলাদেশকে অস্ত্র বোমা সবকিছু দিয়ে সহযোগিতা করব।
সেই পাকিস্তানের সাথে 65 সালে কিন্তু ভারত হেরে গেছিল। 47-এ আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল। তখন আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলাম। তো সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল, সেই পাকিস্তান আমাদেরকে অস্ত্র বোমা দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। আমরা ভারতকে স্পষ্ট ভাষা বলতে চাই, ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম, আমরা বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাব। আমরা ভারতকে বলতে চাই, তোমরা তো এই 1 দশক ধরে এই গল্প শোনাচ্ছ। আরও 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিল যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের দখলে আসবে। সেই জায়গাটা থেকে আমরা গাজওয়াতুল হিন্দের জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না, বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো। ইহুদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে, রাশিয়া, আপনার চায়না, তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ 4 স্তর থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে, তখন ভারত কি পালাতে পারবে? বরং আমি তো দেখতে পাচ্ছি আর 10 বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে। অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক। সেই দিন আমরা দেখতে পাচ্ছি, সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদেরকে কি নিবে মিয়া? ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি? ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে, পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে। সেই জায়গাটা থেকে আমরা আমি এখানে থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নেবে, ভারত আমাদের বাংলাদেশ কি নেবে, এই সাহস ভারতের নাই। ভারতের কিছু কুকুর আছে মূর্খ, বিজেপি যারা মোদির চামচামি করে, এরা দেখি যে কিছু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আসে। আরে ভাই আয় তোরা আয়, আমরা 1-1.5 রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম, বুঝছস? আইলে ফাঁকা আওয়াজ দিতাম, যে করা ঢুকতি একটা আর মায়ের বুকে ফিরে যেতে পারতি না। যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে, ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে, ওরা আমাদের দেশের পতাকাকে অবমাননা করতেছে। বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের? তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায়, বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে কোরআনে হাফেজরা আছে, এখানে ভালো ডক্টর ইউনূসের মতো সম্মানিত ব্যক্তি আছে। আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে, তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসাবে, জঙ্গি দেশ, টেররিস্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়েই দিছে। কানাডা কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের এম্বাসি উঠায় নিছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সাথে ভাই লাগতে আইসো না। আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই, শেখ হাসিনাকে দিয়ে দিছি, আমাদের সবচেয়ে বড় সম্পদ, তোমরা আর কি চাও? তো আমাদের সাথে লাগতে আইসো না। আমরা বাঙালিরা যে কি জিনিস, ওটা 71 পাকিস্তানি বুঝা গেছে ভাই। এরপরে দেখো না, আর আমাদের সাথে এখন বন্ধুত্ব করে, শত্রুমি করে না। তো আমাদের সাথে লাগতে আইসো না। ভারতটাই দেখবা বিভক্ত করে দিছি। ভারতের ভিতরে কয়েকটা রাজ্য কিন্তু আমরা তৈরি করে দিব। বিহার, 7 স্টার যেসব, ত্রিপুরা, যেসব রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্য কিন্তু আমাদের দাবিদার, আমাদের বাংলাদেশের। এগুলো যদি আমরা হাত দেই এবং সেখানের যারা বাঙালিরা আছে ত্রিপুরা এবং 7 স্টার বিহারের, ঠিক আছে, আসামের, তারাও কিন্তু বলছে আমরা বাংলাদেশের সাথে মিলিত হবো। সো দুই দেশের জনগণ যখন মিলিত হবে, তোমাদের 7 স্টার যদি আমরা নিয়ে নেই, তাহলে তোমাদের ভারতের অংশও থাকবে না। তোমাদের মূল অংশ বিভিন্ন বাণিজ্যিক এই 7 স্টার থেকে, আলু, পটল এবং বিভিন্ন শাকসবজি, ফলমূলাদি যা আছে, এগুলো বেশিরভাগ 7 স্টার থেকে আসে, অন্য দিল্লি বা অন্য রাষ্ট্র থেকে এগুলো আসে না। সো আমাদের সাথে লাগতে আসলে তোমরাই বিপদে পড়বা। খুব জোরে সোরেই জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই সরকার 2 বছরের জন্য থাকবে। কিন্তু আসলে কোন ফর্মুলায় এই জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি নিজেও আগে বলেছি যে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা বর্তমান বাস্তবতায় অবশ্যই প্রয়োজন, দেশি বিদেশি ষড়যন্ত্রের যে বিষয়গুলো সেগুলোকে প্রতিরোধ করতে গেলে বা মোকাবেলা করতে গেলে। কিন্তু নানানমুখী চ্যালেঞ্জের জায়গা থেকে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে বসার চেষ্টা করেছেন, তিনি ছাত্রদের সঙ্গে বসেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন বুধবার। সেই জায়গা থেকে আবারও নতুন করে একটা জাতীয় সরকারের গুঞ্জন শুরু হয়েছে এবং প্রকাশ্যে অনেকে বলছেন যে কোন কোন ফর্মুলায় এই জাতীয় সরকার গঠিত হতে পারে। এখন যে প্রক্রিয়ায় জাতীয় সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে, তা কি আসলে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে ইতিবাচক দিক থেকে? অথবা যে ফর্মুলায় জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা যে মেয়াদের জন্য, আমি হতে যাচ্ছে ঠিক কিভাবে বলা ঠিক নয়, বারবার সেটি চলে আসছে, জাতীয় সরকার গঠনের সম্ভাবনার কথা যারা বলছেন, সেই জায়গায় কি বিএনপি যাবে? আমি এই জায়গাটা একটু বলার আগে সরকারের আইন উপদেষ্টা, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা যে সংলাপ জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে, সেই সংলাপ বা বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবাই মিলে একটি সমাবেশ করা, সবাই মিলে একটি পলিটিক্যাল কাউন্সিল করা, নিরাপত্তা কাউন্সিল করা সহ বিভিন্ন প্রস্তাব এসেছে। অর্থাৎ পলিটিক্যাল কাউন্সিল কিংবা নিরাপত্তা কাউন্সিল আর একটু সহজভাবে বললে জাতীয় সরকার গঠনের প্রস্তাবও সেখানে গেছে। এখন কেন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি?
আমরা জানি যে বর্তমান সরকারের উপরে জামাত ইসলামী সহ আরো কয়েকটি রাজনৈতিক শক্তি বা অন্য বিশেষ কোনো শক্তির এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে, এটা এখন ওপেন সিক্রেট। তাহলে জামাতের আমিরের বক্তব্যটা তো আমরা অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। জামাতের আমির কি বলেছেন? এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে প্রধান উপদেষ্টা বসলেন তার পর সাংবাদিকদের বলেছেন যে অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব, আমরা কারো ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করবো না, আবার সীমা লঙ্ঘনও করবো না। 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। কি এমন সুখবর বাংলাদেশের চরম বাস্তবতায় অপেক্ষা করছে আমাদের জন্য, তার কিছুটা ইঙ্গিত কি আমরা গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর বক্তব্য থেকে পেতে পারি? নূর কি বলছেন? সাংবাদিকদের তিনি বলেছেন যে আমরা মনে করি সামনে আর নতুন চ্যালেঞ্জ আসবে, এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীদারদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একটু খেয়াল করেন কথাবার্তাগুলো। তিনি বলছেন যে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা, এগুলো খোঁজ রাখা প্রোগ্রাম তারা করতেই পারে। আমরা কি মেসেজ পাচ্ছি? মেসেজটা ব্যাখ্যা করার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন? তিনি বলছেন স্থিতিশীলতা যারা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তারা জাতীয় সরকারের কথা বলছে না। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন আরেকটু ধৈর্য ধরুন, সরকারকে আরেকটু সময় দিন, শান্ত থাকুন, পরিস্থিতির উপরে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন। প্রথম কথা হচ্ছে বিএনপির বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট যে জাতীয় সরকারে বিএনপি যাবে না। কেন? জামাত অথবা গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যে প্রস্তাব দিয়েছেন যে 2 বছরের জন্য জাতীয় সরকার, এবং সেটি হলে তো অবশ্যই একটা মোটামুটি একটা সার্টেন পিরিয়ড নিয়েই এই ধরনের সরকার গঠিত হবে। সেক্ষেত্রে বিএনপিকে সেই সময় দিবে? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বিএনপি সেই সময় দিবে না। এখন একটা জাতীয় সরকার গঠন হবে, তারা আবার কি করবে, তারা আবার কতদিন সময় নেবে নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার জন্য, নির্বাচনের রূপরেখার ঘোষণার যে দাবি সেটি তো ক্রমান্বয়ে বিএনপির পক্ষ থেকে প্রকট ভাবে উপস্থাপন করা হচ্ছে। আমার মনে হয় না বিএনপি জাতীয় সরকারে যাবে। এবং নুরুল হক নূর যে কথাগুলো বলেছেন 6 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করা, খুবই অ্যালার্মিং একটি বক্তব্য দিয়েছেন নুরুল হক নূর। এটি কোনো অবস্থাতেই অন্য কোনো রাজনৈতিক দল সম্ভবত মেনে নেবে না। দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশি রোগী, বাংলাদেশি কাস্টমার, ব্যবসায়ী ছাড়া কলকাতার বাজার অর্ধেক নাই। অর্ধেক আমার কম বলা হলো, অনেকে বলছেন যে 80% নির্ভর করে বাংলাদেশি জনগণের উপর। তারা যে পরিমাণ কেনাকাটা করে, তারা যে পরিমাণ চিকিৎসা নিতে আসে, তারা যদি আসা বন্ধ করে, কলকাতার হাসপাতাল, কলকাতার মার্কেট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হবে। সেই খতিয়ানগুলো নিশ্চয়ই আপনারা করোনার সময় দেখেছিলেন যে হাহাকার, নিউ মার্কেট সহ তার সংলগ্ন এলাকাগুলো একেবারেই রীতিমতো আকার, বহু দোকানপাট বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই কলকাতা, ত্রিপুরা কিছু ঘটনা বলি এবং খুবই অস্বস্তিকর, এবং তাদের ঘোষণা, তাদের আচরণ এবং সম্পর্কের যে টানাপোড়েন, তাতে এটা কোথায় যে গড়াবে তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা ছিল, ঠিক তখন একটা সুখবর এলো কলকাতা থেকে। সেখানে বলা হচ্ছে বয়কট নয়, বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসেবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত, আর তাদের হাসপাতালে যে 2% কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে 10% মানবিক ছাড় দিচ্ছে তারা। আপাতত নির্দিষ্ট কোন সময়সীমার জন্য নয়, বরং অনির্দিষ্টকালের জন্য এই ছাড় ঘোষণা করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য। নিঃসন্দেহে এটি প্রত্যাশিত, কেননা এখানে বলাই হচ্ছে প্রতিবেশী সম্পর্কটা এমন, কেউ কারোর ছাড়া চলতে পারে না। বাংলাদেশকে যেমন লাগবে ভারতের, ভারতকে লাগবে বাংলাদেশের, আমদানি রপ্তানি অনেক কিছুতেই। এখানে বাংলাদেশ, ভারত বড় দেশ বলে বাংলাদেশকে উপেক্ষা করা হবে, বাংলাদেশের কোনো গুরুত্ব নেই, তাই যদি না হতো তাহলে 15 বছর ধরে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনকে কেন চোখ বুজে সমর্থন করলো ভারত? করেছে এই কারণে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে। তার মানে ভারতের একটি দরকার আছে।
সেভেন সিস্টার্সের জন্য যে সংযোগ, সেই সংযোগের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, এটা পরিষ্কার। এটা উপলব্ধি করতে পেরেছে যারা ভারতের সুশীল সমাজ, যারা বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে এবং সেই কারণে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়েছেন জনাব নরেন্দ্র মোদী, কথাটা আমরা এভাবে বলতেই পারি। সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন। ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্রপত্রিকায় এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন। আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের মিডিয়ায় নিউজটা পাওয়া গেল না, এবং আমি পুরো অডিওটা শোনার চেষ্টা করলাম কোথাও আছে কিনা। সাধারণত আমাদের দেশে টিভি চ্যানেলগুলো সেই অডিও আপলোড করে দেয়, আমি খুঁজে পাইনি। আমি ভারতের দু একটা মিডিয়াতে খণ্ডিতভাবে কিছু পেয়েছি, কলকাতার চ্যানেলে বা হিন্দি চ্যানেলগুলোতেও আছে, কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না। আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য আর প্রচার করা যাবে না। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। এনডিটিভির মতো প্রতিষ্ঠান এটা নিয়ে লম্বা রিপোর্ট করেছে, আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং বুঝতে চাইবো আসলে কেন এটা করা হচ্ছে। আমাদের নিশ্চয়ই মনে আছে 2-3 দিন আগেও শেখ হাসিনা ফেসবুকে একটা অফিসিয়ালি স্ট্যাটাস বা বিবৃতি দিয়েছিলেন জনাব চিন্ময়ের গ্রেফতার হওয়ার পর। এটা একটু মাথায় রাখতে হবে, এবং এ যাবৎকালে শেখ হাসিনার এটা একটা অফিসিয়াল বিবৃতি, যেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ আওয়ামী লীগের, সেখান থেকে শেয়ার করা হয়েছে। এর আগে উনি পালিয়ে যাওয়ার পর ভারত থেকে একটা বা দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন, যেগুলো তার সন্তান তার ফেসবুকে আপলোড করেছিলেন। এরপর বাংলাদেশ সরকারের একটু শক্ত অবস্থানের কারণে তিনি ব্যাকফুটে গিয়েছিলেন। আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস স্পষ্টভাবে পিটিআইকে বলেছিলেন আমরা তাকে চাইবো, কিন্তু চাওয়ার আগ পর্যন্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে তাকে তার মুখ বন্ধ রাখতে হবে, এবং সেটাই উচিত ছিল। কিন্তু এরপর আমরা ধাপে ধাপে দেখলাম চুরি করে তার বক্তব্য সামনে ছাড়া হচ্ছে। কিন্তু এবার আরও স্পষ্ট, চুরি করে মানে তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন, সেটা রেকর্ড করে কেউ ছেড়ে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবেই, এগুলো ফাঁস না, এগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছিল। কিন্তু উনি এখন অফিসিয়ালি কথা বলছেন, এবং এনডিটিভিও ঠিক এই কথাটা উল্লেখ করেছে। আমি এনডিটিভির একটা জায়গা থেকে যদি একটু পড়ি, সেটা হচ্ছে, It was Sheikh Hasina's first public address after taking shelter in India following her resignation in August in the face of massive anti-government protests, though she had commented on the overall situation in Bangladesh. তার মানে প্রথম অফিসিয়াল পাবলিক অ্যাড্রেস উনি করেছেন, ভার্বালি, আগে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন সেটা একটু শুনি। ওনাকে বলা হয়েছে, উনি বলছেন যে সশস্ত্র প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছিল, এবং এই অবস্থায় যদি তার সিকিউরিটি গার্ডরা গুলি করা শুরু করতো তাহলে বহু মানুষ মারা যেত। সো ওনার 25 থেকে 30 মিনিটের মতো সময় ছিল, তাকে চলে যেতে হয়েছে। তিনি তাদেরকে বলেছেন, গার্ডদেরকে নাকি বলেছেন, যাই ঘটুক না কেন গুলি করা যাবে না। অথচ আমরা খুব ভালো মতো জানি শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে তিনি চাপ দিয়ে গেছেন যেন শত শত বা হাজার হাজার হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখা হয়। যাই হোক, এটা একটা তার জায়গা থেকে তিনি বলছেন। এরপরের কথাটা হচ্ছে, আজ আমাকে যা গণহত্যার জন্য অ্যাকিউজ করা হচ্ছে, বাস্তবে ইউনূসই আসলে জেনোসাইডে ইনভলভড ইন আ মেটিকুলাসলি ডিজাইন ম্যানার। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে একটা বড় ভুল করেছিলেন। তিনি নিউ ইয়র্কে যখন যান, তিনি যেন মাহফুজ আলমকে ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট প্রমাণ করার জন্য মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন। কারণ একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট না হলে তো একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট করা যায় না। এটা একেবারেই ভুল। আমরা প্রতিবাদ করেছি তখনই প্রধান উপদেষ্টার বক্তব্যকে। এটা টেকনিক্যাল প্রবলেম কি আছে সেদিকে যেতে চাইছি না, কারণ মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্টও শেখ হাসিনাকে ফেলে দিলে কোনো সমস্যার কিছু নাই, দ্যাটস ফাইন। কিন্তু ইট ওয়াজ নট, এটা একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং ছিল, যেটা শেষ পর্যন্ত ঠেকেছিল শেখ হাসিনার পতনে। একদম স্পষ্ট সোজা সাপটা বাংলাদেশের এই মুভমেন্ট দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে জানি যে শেখ হাসিনা সেই খোঁচাটা এখানে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বলছেন, দ্য মাস্টার মাইন্ডস, দ্য স্টুডেন্ট কোঅর্ডিনেটরস অ্যান্ড ইউনূস আর বিহাইন্ড দিস জেনোসাইড। এই তিনটা গ্রুপকে, মাস্টার মাইন্ড, ইউনূস এবং স্টুডেন্ট কোঅর্ডিনেটর, ছাত্র সমন্বয়কদের উপরে তার বিক্ষুব্ধতা রয়ে গেছে। তিনি বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি, কারণ ডক্টর ইউনূস তাদের কাউকে প্রোটেক্ট করতে পারেননি। চার্চ নাকি হামলা করা হয়েছে, টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট শ্রাইন্স সব কিছু নাকি ভাঙা হয়েছে, মন্দির এবং বুদ্ধিস্টদের প্যাগোডা। বলা হচ্ছে যখন হিন্দু প্রটেস্ট করেছে তখন ইসকন লিডার অ্যারেস্টেড। খেয়াল করি, ইসকন লিডার, হি ইজ নট ইনফ্যাক্ট। আমরা প্রথম দিন থেকে বলছি এটাও ইন্ডিয়ান প্রোপাগান্ডা। বাংলাদেশে ইসকন আজান দিয়ে সমাবেশ, সংবাদ সম্মেলন করে ঘোষণা করছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ভারতের বয়ান ও শেখ হাসিনার মুখে যে ইসকন লিডারকে অ্যারেস্ট করা হয়েছে চিন্ময় দাস সম্পর্কে তিনি বলছেন। উনি বলছেন কেন তাদেরকে, মাইনরিটিদেরকে এই পরিমাণ হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে। উনি বলছেন এখানে কোনো রকম কোনো জাস্টিস নেই। ইভেন নিজ সম্পর্কে বলছেন, আইভ নেভার গট দ্য টাইম টু রিজাইন। মানে এটা ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে রেফারেন্স আরেকটা আছে, সেই জায়গায় যাবো। উনি যে মাঠে নেমেছেন, তাকে যে মাঠে নামিয়েছেন মোদি এবং ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, ইটস ভেরি ক্লিয়ার নাও।
উনি পদত্যাগ করতে পারেননি। আমি ভারতের একটা চ্যানেলে দেখলাম তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে যখন নিউজ কাস্টার কথা বলছেন, পরে একজন তথাকথিত বিশেষজ্ঞকে আনা হয়েছিল। ভারতের আসলে কোনো বিশেষজ্ঞটাকে দেখি না, এরা মূলত বিজেপির অ্যাক্টিভিস্ট সবাই। যাই হোক, সে বিশেষজ্ঞ এসে উপস্থাপিকাকে শুধরে দেন যে আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন, তিনি কি পদত্যাগ করেছেন? তার পদত্যাগ নিয়ে যথেষ্ট স্পষ্টতা আছে এবং তাকে টেকনিক্যালি সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না, এই ধরনের কথা বলা হয়েছে। এই হয়েছে তার মোটামুটি কথাগুলো। কিন্তু যেটা সবচেয়ে, আমি খুব বেশি আর যাব না, এখানে বিজয় দিবস উপলক্ষে এটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে এবং বলা হয়েছে যে তাকে আসলে হত্যা করার উদ্দেশ্যেই এই যাবতীয় সব কিছু হয়েছে। তার বাবাকে বা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা উনি বলছেন, মানুষ যখন সমানে মারা যাচ্ছে তখন তিনি ডিসাইডেড টু লিভ, উনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হচ্ছে মোটামুটি কথা। কিন্তু এর সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই। একই ধরনের একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, মানবজমিন একটা ইন্টারেস্টিং নিউজ করেছে 8 ডিসেম্বর, যেখানে অনেক হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা হচ্ছে। আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ওই আয়োজনে একটি পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চলছে। খেয়াল করছি আমরা, এখানেও প্রধানমন্ত্রী, তার মানে এই ন্যারেটিভটা আস্তে আস্তে সম্ভবত আসবে। এখানে উনি খুব জোর দিয়ে পদত্যাগ না করার কথা বলেছেন এবং ব্রিটেনও একই রকম চেষ্টা। সুতরাং এখন এটা ভারত মোদী সরকারের পরিকল্পনায় ঘটনাটা ঘটছে। প্রশ্ন আসতে পারে কেন, এতে কি অর্জন করা যাচ্ছে, কি লাভ হবে তাদের? আমরা প্রাথমিকভাবে তাদের যে অর্জন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা জনগণ, শেখ হাসিনা ওখানে বসে এরকম কথাবার্তা বলবেন, হুমকি দেবেন। উনি তার প্রকাশিত ফোন কলগুলোতে আমরা দেখেছি তিনি প্রচণ্ড হুমকি ধামকি দিচ্ছেন, আমাদের এসে দেখে নেবেন টেবেন, ঘরে আগুন দেওয়ার কথা বলছেন। সব তিনি এখন আবার কথা বলছেন এবং এখন ফর্মাল ফেসবুকে বলেছেন, এখন বক্তৃতা করেছেন একটা সমাবেশে, ছোট এটা, কিন্তু ব্রিটেনে এবার হাজার হাজার লোকজনকে জড়ো করে সেখানে আরেকটা বড় সমাবেশে তিনি ভাষণ দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমি ধারণা করি সেখানে শুধু অডিও না, সেখানে তাকে সম্ভবত কোনো একটা অ্যাপ ইউজ করে তাকে ভিডিওতে কানেক্ট করা হতে পারে, আমি আমার ধারণা করি সেটা সম্ভব আছে। নিজের পক্ষে অডিও তো হবে। সো এখানে আরও বড় একটা সমাবেশে তিনি বক্তৃতা করছেন। এটা বাংলাদেশ সরকারকে উনি ভারত আসলে জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তোমাদেরকে আমরা পাত্তা টাত্তা দেই না এবং তোমাদের সাথে যে রিলেশনশিপ আমাদের ছিল সেটাকে আমরা আরও ডাউনগ্রেড করছি। এই মেসেজ কূটনীতিতে দেওয়া হয় নানা ফর্মে, যে আমি সম্পর্কটাকে ডাউনগ্রেড করছি কিনা এই মেসেজ দেওয়া হচ্ছে। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের উপরে চাপ তৈরি করার জন্য, চাপ আরও বাড়ানোর জন্য শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পদত্যাগ যেহেতু করেননি, সেহেতু তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী। যদিও ভারতের সরকার, আমাদের মনে আছে যে তাকে পররাষ্ট্র ব্রিফিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন যিনি ব্রিফিং করছিলেন তিনি তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন। কিন্তু যেটা হয়তো তাদের মিডিয়াতে এই হাইপ, এই আলোচনা, এই শোরগোল তারা তুলে দেবে, এটা ধারণা করতে পারি। সরকারিভাবে অতটা না বলা হলেও এবং চেষ্টা করা হবে বিভিন্ন জায়গায় এই বক্তব্যটাকে চালিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের লোকজন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাবেই উল্লেখ করার প্রবাবিলিটি থাকতে পারে। আমাদের মনে থাকার কথা, তিনি পালিয়ে যাওয়ার পর অনেকে এই ধরনের আলাপ করেছেন, যেহেতু ভারতেই আওয়ামী লীগের প্রচুর লোকজন গিয়ে ওখানে উঠেছে যে ভারত একজন প্রবাসী সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে করবে টলবে কিনা, এসব আলাপ কেউ তুলছিলেন। আমি এটার অবশ্য খুব বাস্তবতা আছে বলে মনে করি না, কারণ ভারতের মাটিতে বসে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের একটা প্রবাসী সরকার তৈরি করবে, এটা হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট না, এটা পুরোপুরি জিরো। কিন্তু যে বললাম যে আপনি কতগুলো শোরগোল তৈরি করতে পারেন, সেই শোরগোল দিয়ে সরকারের উপরে চাপ বাড়াতে পারেন। খুব বেশি দিন আসলে ভারত সরকার এই চাপ বজায় রাখতে পারবে কিনা সেই প্রশ্ন আছেই, কেন আছে আমি সেটা নিয়েও কথা বলবো। কিন্তু যেহেতু তারা এই চাপের পর্যায়ে নেমে গেছে, সেই নেমে যাওয়ার কারণে এখন আরও বেশি চাপযুক্ত করার চেষ্টা তারা করছে। এতে লাভ খুব বেশি হবে না। আসলে আমরা আগেও বলেছি, শেখ হাসিনা যখনই কথা বলেন, যতবার কথা বলেন, ততবার আসলে সেটা বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীদেরকে আরও ইউনিফাই করে। এর মধ্যে ভারত যা যা করছে সেটা নিয়ে আমাদের মধ্যে যে কিছু বিভক্তি, কিছু বিভেদ, এমনকি কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা সেগুলো সব ভুলে এখন আবার একত্র হয়ে গেছি এবং ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। এবং সেইটার মধ্যে শেখ হাসিনার যদি এরকম অফিসিয়াল বক্তব্য আসতে থাকে, সেগুলো আমাদেরকে দিনের শেষে আরও বেশি, আমাদের ইউনিটিকে আরও বেশি স্ট্রং করবে, কোনো সন্দেহ নাই, রিয়াকশনের ক্যাটালিস্টের মতো কাজ করবে। সুতরাং তাদের কোনো কিছু অর্জন হতে পারে বলে মনে হয় না। ভারত রাষ্ট্রটা, তার পররাষ্ট্রনীতি, তথাকথিত পররাষ্ট্রনীতি, তাদের কোনো পররাষ্ট্রনীতি আদৌ আছে কিনা এই প্রশ্ন যে কেউ করতে পারেন। এত চাইল্ডিশ, এত কাণ্ড জ্ঞানহীন পররাষ্ট্রনীতি তারা দেখাচ্ছেন, ফলে কোনো অর্জন হবে না, ক্ষতি ছাড়া কিছু নেই। তারপরও তারা এই কাজটা করবেন, যেমন তারা আরও অনেক কাজ করছেন। আর প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।